আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এসএসসি বায়োলজি কোর্সের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা বুঝতেই পারছো। পরিপাকের মাঝে দুইটা অংশ বলছিলাম, একটা হচ্ছে পরিপাকের যে অঙ্গগুলো আছে সেগুলো সম্পর্কে গত ক্লাসে কথা বলছিলাম। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিপাক গ্রন্থি অর্থাৎ ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে। যেই গ্ল্যান্ড কিংবা যে গ্রন্থিগুলো থেকে রস নিঃসৃত হয়, যে রসের মাঝে এনজাইম থাকে, যে এনজাইম দিয়ে হচ্ছে আলটিমেটলি পরিপাকের কাজটা সংগঠিত হয়। সো ফার্স্টে আমরা গ্রন্থি নিয়ে কথা বলি। গ্রন্থি হচ্ছে আসলে একটা কোষ নিয়েও গঠিত হইতে পারে, একগুচ্ছ কোষ নিয়েও কিন্তু গঠিত হইতে পারে। গ্রন্থির প্রথম এবং হচ্ছে ফরেমোস্ট যে হচ্ছে বৈশিষ্ট্যটা থাকবে সেটা হচ্ছে তাকে কোনো না কোনো একটা কারণে কি করতে হবে, রস নিঃসরণ করতে হবে। এখন সেই রসটা সে যদি হচ্ছে কোনো একটা নালীর মাধ্যমে, কোনো একটা পাইপের মাধ্যমে যদি সে হচ্ছে নিঃসরণ করে, তাহলে সেই গ্রন্থিটাকে আমরা বলবো হচ্ছে সে হচ্ছে কীরকম, সে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে গ্রন্থি মানেই হচ্ছে রস নিঃসরণ করবে। এবার সেই রসটা যদি সে হচ্ছে কোনো একটা নালী কিংবা পাইপের মাধ্যমে হচ্ছে নিঃসরণ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। যেমন বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে নর্মালি এনজাইমের গ্রন্থিগুলা। আচ্ছা, তাহলে আমরা যত ধরনের এনজাইমের গ্রন্থি দেখি, আমরা যদি বলি যে আমাদের লালা গ্রন্থি, তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে অগ্নাশয়, সেই গ্রন্থিগুলোর মাঝে যেখান থেকে হচ্ছে এনজাইম নিঃসৃত হবে সেই গ্রন্থিটাই হচ্ছে আমরা বুঝবো বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে তার সাথে নালী লাগানো থাকবে। অন্যদিকে এমন কিছু গ্রন্থিও দেখা যায় যে গ্রন্থিগুলোর সাথে কোনো ধরনের হচ্ছে নালী লাগানো নাই। সেই গ্রন্থিগুলো কি করে, তারা হচ্ছে রস নিঃসরণ করে, এবং সেই রসটা সে কিসে নিঃসরণ করে, ডিরেক্টলি ব্লাড কিংবা রক্তে নিঃসরণ করে। রক্তের মাধ্যমে সে রসটা বাহিত হয়, বাহিত হয়ে গিয়ে হচ্ছে যেখানে তার কাজ করার কথা সেখানে গিয়ে কাজ করে। তাহলে এই ধরনের গ্রন্থিকে আমরা কি বলবো, এই ধরনের গ্রন্থিকে আমরা বলবো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি। যেমন অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হচ্ছে হরমোনের যে গ্রন্থিগুলো আছে, হরমোন গ্রন্থি, ঠিক আছে, যে গ্রন্থিগুলো থেকে হরমোন নিঃসৃত হয় সেগুলোকে বলা হয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এখন তোমাদের মাঝে অনেকের মনে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, ভাইয়া এনজাইম আর হরমোন এই দুইটার মাঝে পার্থক্য কি? আমরা মনে রাখবো এনজাইমও এক ধরনের প্রোটিন, হরমোন এক ধরনের প্রোটিন, জাস্ট তাদের কাজটা একটু ভিন্ন ভিন্ন। কাজটা কি? এক নাম্বার কাজ, এনজাইম হচ্ছে ছোটোখাটো বিক্রিয়া ঘটাইতে সহায়তা করে। ধরো A+B, এটা থেকে C হইতেছে, এখানে একটা একটা এনজাইম কাজ করবে। এই যে বিক্রিয়াটা, শুধুমাত্র এই বিক্রিয়াটাই কিন্তু এই এনজাইমটা হচ্ছে সংগঠিত করবে। তাহলে এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ হচ্ছে ছোটোখাটো যে বিক্রিয়াগুলো আছে সে একটা দুইটা কিংবা চার পাঁচটা হচ্ছে বিক্রিয়া ঘটাতে সহায়তা করে। অন্যদিকে হরমোন জিনিসটা হচ্ছে অনেক বিশাল বড় বড় কাজ করে, অনেকগুলো প্রক্রিয়া সংগঠিত করে। তাহলে হরমোনের কাজ হচ্ছে আমরা মনে রাখবো প্রক্রিয়া সংগঠিত করা কিংবা প্রসেস সংগঠিত করা। যেমন তোমার গ্রোথ মানে হচ্ছে তুমি যে আস্তে আস্তে বড় হইতেছো, বৃদ্ধির জন্য একটা হরমোন দরকার। সেই হরমোনটার নাম কি? গ্রোথ হরমোন। তাহলে গ্রোথ হরমোন তোমার গ্রোথের সাথে, বৃদ্ধির সাথে বুঝতে পারতেছো লাখ লাখ কোটি কোটি বিক্রিয়া কিন্তু সংগঠিত। সেই বিক্রিয়াগুলো ঘটার জন্য হচ্ছে যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে হরমোন। তাহলে হরমোন জিনিসটা হচ্ছে ফুল প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে, আর সেই প্রসেসের মাঝে কোনো একটা বিক্রিয়া সংগঠিত হইতে হচ্ছে আমাদের এনজাইম কাজ করে। সো আশা করি হচ্ছে এনজাইম আর হরমোনের মাঝে পার্থক্যটা বা বেসিকটা হচ্ছে এখন থেকে তোমাদের একদম ক্লিয়ার। এই জিনিসটা যখন এইচএসসিতে যাবা অনেক হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিপাকের ক্ষেত্রে যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলো কি কি। আমরা মনে রাখবো পরিপাকের যে গ্রন্থিগুলো আছে বেশিরভাগই হচ্ছে কীরকম, বেশিরভাগই হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ তাদের থেকে কি নিঃসৃত হয়, এনজাইম নিঃসৃত হয়। কারণ এনজাইম জিনিসটা হচ্ছে বাবুর্চির মতো, আর বাবুর্চি জিনিসটা কি করতো, রান্নার কাজটা করতো, ঠিক আছে? তো আমরা মনে রাখবো যে পরিপাকের জন্য আমাদের মোটমাট হচ্ছে আমাদের বই অনুযায়ী 5 রকম গ্রন্থির কথা বলা হয়েছে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে লালা গ্রন্থি। বুঝতে পারতেছো মুখে থাকে। সো মুখে কয় ধরনের লালা গ্রন্থি থাকে? আমরা মনে রাখবো 3 জোড়া লালা গ্রন্থি থাকে। আমাদের যেহেতু হচ্ছে 2টা গাল, সুতরাং এই গালের এই পাশে হচ্ছে থাকে কিছু লালা গ্রন্থি, এই পাশে থাকে কিছু লালা গ্রন্থি, জোড়া জোড়া করে থাকে, ঠিক আছে? সর্বপ্রথম যে লালা গ্রন্থিটা থাকে তাকে বলা হয় হচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি, এবং প্যারোটিড গ্রন্থিটাই হচ্ছে সর্ববৃহৎ, সবচেয়ে বড় লালা গ্রন্থি। তাহলে লালা গ্রন্থি থাকে 3 জোড়া, তার ভিতরে প্যারোটিড গ্রন্থি হচ্ছে সবচেয়ে বড়। তারপর থাকে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এগুলাকে ইংলিশে লিখলে তোমাদেরকে বোঝানো সহজ। দেখো কিভাবে, লিঙ্গুয়াল, মনে রাখবা লিঙ্গুয়াল কথাটা যেখানে পাবো আমরা, লিঙ্গুয়াল মানে হচ্ছে আসলে জিহ্বা বোঝায়, লিঙ্গুয়াল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ওরকমভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে দেখো সাব কথাটা কিন্তু আছে, সাব মানে হচ্ছে আসলে নিচে, সাব ইন্সপেক্টর মানে কি, ইন্সপেক্টরের নিচে যে কাজ করে। তাহলে সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে যেই লালা গ্রন্থিগুলো হচ্ছে আমাদের জিহ্বার নিচে পাওয়া যায়, ঠিক আছে? সাবলিঙ্গুয়াল হচ্ছে তাদেরকে বলা হয়। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে সাবমেন্ডিবুলার গ্রন্থি। সাবমেন্ডিবুলার গ্রন্থি, মনে রাখবা মেন্ডিবল,
ম্যান্ডিবল মানে হচ্ছে আমাদের নিচের চোয়ালের যে হাড় আছে, আমাদের নিচের চোয়ালের যে হাড় আছে তাকে বলা হয় ম্যান্ডিবল। তাহলে এখানের নিচে যে গ্রন্থিটা পাই আমরা তাদেরকে বলা হবে হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। আর প্যারোটিড গ্রন্থি কই থাকে? প্যারোটিড গ্রন্থি থাকে আমাদের দুই কানের নিচে এই জায়গাতে, ঠিক আছে? তাহলে দুই কানের নিচে এই জায়গাতে থাকে হচ্ছে প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি থাকে জিহ্বার নিচে, এবং সাবম্যান্ডিবল গ্রন্থি থাকে হচ্ছে আমাদের দুই চোয়ালের নিচে। তাহলে এই 3 জোড়া, প্রত্যেকটা কিন্তু এক জোড়া মোটমাট হচ্ছে 3 জোড়া করে কিন্তু আমাদের লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? অবশ্যই বুঝতে পারছো, লালা কিংবা স্যালাইভা নিঃসৃত হয়, স্যালাইভা নিঃসৃত হয়। এই স্যালাইভার ভিতরে কি থাকে? স্যালাইভার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এনজাইমটা থাকে তার নাম হচ্ছে, আমরা কিন্তু গত ক্লাসে জানছি, নাম কি? টায়ালিন। টায়ালিন এবং পাশাপাশি কিছু পরিমাণ হচ্ছে মল্টেজও এর ভিতরে পাওয়া যায়। টায়ালিন এবং মল্টেজ কি কাজ করে? তারা হচ্ছে শর্করা জাতীয় কিংবা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাকের ক্ষেত্রে কাজ করে। তো আশা করি হচ্ছে লালা গ্রন্থি সম্পর্কে বেসিক যে কথাগুলো তোমাদের জানা দরকার সেগুলো একদম ক্লিয়ার করতে পারছি। 2 নাম্বার যে গ্রন্থিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি আগের মতোই, যে গ্যাস্ট্রিক নাম শুনিয়ে হচ্ছে আমরা এটা চিন্তা করব না যে এটা হচ্ছে আসলে গ্যাস্ট্রিকের ব্যথা। আমরা মনে রাখবো যে পাকস্থলী আমরা যখন আঁকছিলাম, সো পাকস্থলীর মাঝে কিন্তু আমরা দেখছিলাম যে পাকস্থলীর প্রাচীর ঘেঁষে এরকম একটা কুশ করে অনেকগুলো গ্রন্থি আছে। সো এই গ্রন্থিগুলোকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে মনে রাখবা যে রসটা নিঃসৃত হয় তাকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হয় তাকে বলা হয় গ্যাস্ট্রিক রস, অথবা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে পাচক রস। তাহলে পাচক রস নিচের কোনটি? পাচক রস হচ্ছে আসলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হয়। গ্যাস্ট্রিক মানে হচ্ছে আসলে পাকস্থলীর সাথে কিন্তু পাচক রসের কিন্তু মিল আছে। সো সেখান থেকে হচ্ছে মনে রাখতে পারো এই পাচক রসের ভিতরে হচ্ছে কিছু পরিমাণ এনজাইম কিন্তু থাকতে পারে। এরপর পাকস্থলীর পর আমাদের যে অংশটা সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মাঝে বা ক্ষুদ্রান্তের প্রাচীরে অর্থাৎ ভিলায়ের সাথে সাথে যেই গ্রন্থিটা থাকে তাকে বলা হয় হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি, অন্ত্রের মাঝে যে গ্রন্থি থাকে তাকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি। সেই আন্ত্রিক গ্রন্থি থেকে যেটা নিঃসৃত হবে তাকে বলা হবে হচ্ছে আন্ত্রিক রস। এই আন্ত্রিক রসের ভিতরে কি কি থাকে? এই আন্ত্রিক রসের ভিতরে থাকে হচ্ছে কিছু পরিমাণ এনজাইম, যেমন ট্রিপসিন, তারপর হচ্ছে লাইপেজ, তারপর অ্যামাইলেজ। তাহলে আমরা মনে রাখবো ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, এই যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো কোথায় থাকে? আন্তরিক রসের ভিতরে থাকে। আন্তরিক রসের ভিতরে থাকা এই যে ট্রিপসিন হচ্ছে প্রোটিনকে পরিপাক করে, অ্যামাইলেজ সে হচ্ছে শর্করাকে পরিপাক করে, লাইপেজ সে লিপিডকে পরিপাক করে। তাহলে আমরা হচ্ছে প্রোটিনকে পরিপাককারী এনজাইমও পাইলাম, লিপিডকে পরিপাককারী এনজাইমও পাইলাম, শর্করাকে পরিপাককারী এনজাইমও আমরা কিন্তু হচ্ছে আন্তরিক রসের ভিতরে পাইলাম। সো অন্ত্রের ভিতরে যেহেতু সব ধরনের খাবারকে পরিপাককারী এনজাইমে থাকে, এজন্য আমরা বলছিলাম যে ক্ষুদ্রান্তের মাঝে নাম্বার 1 কথা হচ্ছে সব ধরনের খাবারের কিন্তু পরিপাক সংগঠিত হবে। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অগ্নাশয় কিংবা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের স্ট্রাকচারটা ফার্স্টে একটু ছোট করে হচ্ছে এঁকে ফেলি। প্যানক্রিয়াস দেখতে হচ্ছে অনেকটা কিসের মতো? অনেকটা হচ্ছে মরিচের মতো, ঠিক আছে? মরিচের স্ট্রাকচারের মতো। সো মরিচের স্ট্রাকচারের মতো এই যে অংশটা আছে সেই অংশের মাঝে শুরুর দিকে এই পাশে একটা এরকম নালী থাকে, যেটাকে আমরা কি বলতে পারি? অগ্নাশয়ের নালী বলতে পারি। এবং এই অগ্নাশয়ের নালী দিয়ে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে এনজাইম, ঠিক আছে? অগ্নাশয় রস বের হয়, সেই অগ্নাশয় রসের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে এনজাইম। অন্যদিকে এই পাশের যে এলাকাটা আছে সেই এই পাশের এলাকাতে কিছু পরিমাণ এরকম দ্বীপের মতো, আমরা যে দ্বীপ দেখি সমুদ্রের মাঝে যে দ্বীপ থাকে সেই দ্বীপের মতো হচ্ছে এখানে কিছু পরিমাণ কোষ থাকে, যে কোষগুলোকে বলা হয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, এখান থেকে কি হয়? এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয়। তাহলে আমরা কিন্তু দেখতেছিলাম যে যে সকল গ্রন্থি থেকে হচ্ছে এনজাইম নিঃসৃত হয় তাদেরকে আমরা বলতেছিলাম হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্যদিকে যে সকল গ্রন্থি থেকে হচ্ছে হরমোন নিঃসৃত হয় তাদেরকে আমরা বলতেছিলাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে আমরা দেখতে পারলাম কি? দেখতে পারলাম অগ্নাশয়ের মাঝে কিন্তু বহিঃক্ষরা অংশ আছে, অন্তঃক্ষরা অংশ কিন্তু আছে। এই জন্য অগ্নাশয়কে বলা হয় হচ্ছে মিশ্র গ্রন্থি। অগ্নাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি বলা হয়। তাহলে এটা যদি আমাদের পরীক্ষার খ নাম্বারে মাঝে মধ্যে টুকটাক আসতে পারে যে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি কিংবা অগ্নাশয়ের মাঝে বহিঃক্ষরা অংশ আছে, অন্তঃক্ষরা অংশ আছে, তাহলে কিভাবে ব্যাখ্যা করবা? বলবা অগ্নাশয়ের একটি প্রান্ত হচ্ছে বহিঃক্ষরা অংশ, যেখান থেকে হচ্ছে এনজাইম নিঃসৃত হয় একটা নালীর মাধ্যমে, যে নালীটার নাম হচ্ছে অগ্নাশয় নালী। অন্যদিকে অগ্নাশয়ের অপর যে অংশটা, সে অপর অংশের মাঝে হচ্ছে দ্বীপের মতো কিছু ছোট দ্বীপের মতো হচ্ছে কিছু কোষ পাওয়া যায়, যে কোষের অঞ্চলগুলোকে বলা হয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখান থেকে ইনসুলিন, গ্লুকাগন, কি বললাম? ফার্স্টে হচ্ছে গ্লুকাগনের নাম একটু বলতে হবে, গ্লুকাগন, এবং 2 নাম্বার হচ্ছে ইনসুলিন।
এই যে দুইটা হরমোন, সেই দুইটা হরমোন হচ্ছে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই অঞ্চল থেকে হচ্ছে নিঃসৃত হয়। যেহেতু এখান থেকে একই সাথে এনজাইমও নিঃসৃত হয়, একই সাথে হরমোনও নিঃসৃত হয়, এজন্য অগ্নাশয়কে আমরা বলতে পারি হচ্ছে মিশ্র গ্রন্থি। অথবা এরকমভাবে বলতে পারো, যেহেতু অগ্নাশয়ের মাঝে একই সাথে অন্তঃক্ষরা অংশ আছে, বহিঃক্ষরা অংশ আছে, এজন্য অগ্নাশয়কে বলা হয় একটি মিশ্র গ্রন্থি। আচ্ছা, অগ্নাশয়ের সাথে সাথে আরও ছোটোখাটো কিছু বেসিক জেনে ফেলো, যেগুলো হচ্ছে পরবর্তীতে এইচএসতে যখন তোমরা যাবা তখন হচ্ছে তোমাদের কাজে লাগবে। অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি, তাহলে মানবদেহে আর কি কি মিশ্র গ্রন্থি আছে, অর্থাৎ কোন কোন গ্রন্থির মাঝে অন্তঃক্ষরা অংশ আছে, বহিঃক্ষরা অংশ আছে। মনে রাখবা শয় আছে এরকম 3টা গ্রন্থির নাম মনে রাখো। একটা হচ্ছে অগ্নাশয়, 2 নাম্বার হচ্ছে শুক্রাশয়, ছেলেদের শুক্রাশয় থেকে হরমোন নিঃসৃত হয়, এনজাইম নিঃসৃত হয়, তো শুক্রাশয় গেল। আর হচ্ছে ডিম্বাশয়, তাহলে 3 মহাশয়, 3 শয়, এই 3 শয় হচ্ছে আসলে মিশ্র গ্রন্থির উদাহরণ। অর্থাৎ এদের মাঝে হচ্ছে অন্তঃক্ষরা অংশ আছে, বহিঃক্ষরা অংশ আছে, এনজাইম নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয়। আচ্ছা, এই যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে যে গ্লুকাগন এর কাজ কি, ইনসুলিনের কাজ কি। আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু ইনসুলিন সম্পর্কে আগে থেকে জানি। ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো, অর্থাৎ আমরা যে খাবার খাইতেছি সেই খাবারের মাঝে যে গ্লুকোজগুলো আছে সেই গ্লুকোজগুলো রক্তে যাওয়ার পর রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। তাহলে সেই বেড়ে যাওয়া গ্লুকোজের পরিমাণটাকে কমানো কার কাজ? কমানো হচ্ছে ইনসুলিনের কাজ। তাহলে ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। অন্যদিকে গ্লুকাগন নাম শুনে কিন্তু আমরা গ্লুকোজ একটা ভাব পাইতেছি, তার মানে তার কাজ কি হবে? তার কাজ হবে উল্টা, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো, অন্যদিকে গ্লুকাগন তার নামের সাথে গ্লুকোজ একটা ভাব আছে, সুতরাং সেজন্য তার কাজ কি হবে? তার কাজ হবে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। তাহলে 4 নাম্বার আমরা যে জিনিসটা শেষ করলাম সেটা হচ্ছে অগ্নাশয়। এরপর আমরা যে জিনিসটা দেখে নেব সেটা হচ্ছে লিভার কিংবা যকৃৎ। আচ্ছা, লিভার কিংবা যকৃৎ কিংবা সোজা বাংলায় বললে আমরা যেটাকে হচ্ছে কলিজা বলি, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে আমরা মনে রাখবো মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। মানবদেহের কি বললাম? মানবদেহের যত গ্রন্থি আছে, আবার সেটা অন্তঃক্ষরা হোক, বহিঃক্ষরা হোক, যত ধরনের গ্রন্থি মানবদেহে পাওয়া যায়, মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে আমাদের লিভার কিংবা যকৃৎ। ঠিক আছে? আর মনে রাখবা যে মানবদেহের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ, তাহলে সেকেন্ড লার্জেস্ট অর্গান হচ্ছে আমাদের লিভার। তাহলে আমাদের মনে নিশ্চয়ই হচ্ছে এখন প্রশ্ন আসছে যে মানবদেহের মাঝে সর্ববৃহৎ অঙ্গ কোনটা? আমরা মনে রাখবো সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে আমাদের স্কিন কিংবা ত্বক। মানবদেহের ত্বক যেটা, ত্বকও কিন্তু একটা অঙ্গ। ঠিক আছে? সুতরাং মানবদেহের ত্বক হচ্ছে সর্ববৃহৎ অঙ্গ। এরপর সেকেন্ড লার্জেস্ট কিংবা দ্বিতীয় বৃহত্তমই হচ্ছে আমাদের লিভার কিংবা যকৃৎ। এবং যকৃতের মাঝে আসলে প্রচুর বিক্রিয়া ঘটে। আমরা যত ধরনের খাবার খাই, সব ধরনের খাবার কোনো না কোনো স্টেজে হচ্ছে আমাদের যকৃৎকে পাস করে তারপর যাই। তো যকৃৎকে পাস করতে গেলে যকৃতের মাঝে নানান রকমের বিক্রিয়া সংঘটিত হয়। তো এই জন্য যেহেতু যকৃতের মাঝে নানান রকমের বিক্রিয়া সংঘটিত হয় প্রতিনিয়ত, আর বিক্রিয়া সাধারণত হচ্ছে গবেষণাগারে অর্থাৎ রসায়নাগারে হচ্ছে সাধারণত সংঘটিত হয়, তাহলে সেই জন্য যকৃৎকে কি বলা হয়? যকৃৎকে বলা হয় মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়। কেন? কারণ হচ্ছে এর ভিতরে প্রচুর বিক্রিয়া কিন্তু সংঘটিত হয়। নিচের কোনটিকে মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়? এটা যদি আমাদের পরীক্ষার এমসিকিউতে আসে, আমরা কি আনসার দিব? আনসার দিব হচ্ছে লিভার কিংবা যকৃৎ কিংবা কলিজা। সো এটা গেল। এরপর আসে হচ্ছে যকৃতের গঠন বা যকৃতের অবস্থানটা কোথায়। আমরা মনে রাখবা যে আমাদের যে দেহটা আছে সেই দেহের মাঝে উপরের দিকের যে অঙ্গগুলো আছে, অর্থাৎ বুকের মাঝে যে অঙ্গগুলো আছে, বুকের মাঝে কি আছে? বুকের মাঝে 1 নম্বর হচ্ছে হার্ট আছে, 2 নম্বর হচ্ছে আমাদের ফুসফুস আছে। সো ফুসফুস, হার্ট এগুলো হচ্ছে বুকের অঙ্গ। অন্যদিকে আমাদের পেটের মাঝে কি আছে? পেটের মাঝে আছে হচ্ছে আমাদের স্টমাক কিংবা পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, হাবিজাবি আছে। তাহলে পেটের অঙ্গগুলাকে বুকের অঙ্গগুলা থেকে আলাদা করার জন্য এখানে একটা পেশির স্তর থাকে। এখানে একটা পেশির স্তর আছে। ধরা যাক এটা হচ্ছে আমাদের বুক আর এটা হচ্ছে আমাদের পেট। এখানে হচ্ছে একটা পেশির স্তর থাকে। সেই পেশির স্তরটাকে কি বলা হয়? পেশির স্তরটাকে বলা হয় হচ্ছে মধ্যচ্ছদা কিংবা ডায়াফ্রাম। ঠিক আছে? মধ্যচ্ছদা কিংবা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে এই যে মধ্যচ্ছদা, সেই মধ্যচ্ছদার ঠিক নিচেই হচ্ছে আমাদের লিভারের কিন্তু অবস্থান। তাহলে আমরা মনে রাখবো মধ্যচ্ছদার ঠিক নিচে ডান দিকে আমাদের স্টমাক কিংবা পাকস্থলীর গা ঘেঁষে, পাকস্থলী ধরো এটা, সে পাকস্থলী গা ঘেঁষে হচ্ছে আমাদের লিভার কিংবা যকৃৎ হচ্ছে অবস্থান করে। সো যকৃতের স্ট্রাকচারটা দেখতে কীরকম? যকৃতের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এইরকম ধরনের। ঠিক আছে? এরকম ধরনের বা ত্রিভুজ আকৃতির। এবং সেই যকৃতের স্ট্রাকচারের মাঝে বা গঠনের মাঝে আমরা মনে রাখবো 4টার মতো অংশ থাকে। কি বললাম? 4টার মতো অংশ থাকে। তো সেই 4টার মতো অংশের মাঝে সবচেয়ে বড় অংশটার নাম কি? সবচেয়ে বড় অংশটার নাম হচ্ছে
ডান অংশ বা ডান খণ্ড বাম খণ্ড কোয়াড্রেট কর্ডেট, এই 4টা অংশ নিয়ে হচ্ছে আমাদের লিভার কিংবা যকৃৎ গঠিত। এর ভিতরে আমরা মনে রাখবো ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড়, আর পিছনের দিকে থাকে হচ্ছে কোয়াড্রেট কর্ডেট। সো আমরা এই জিনিসটা জানলাম। এরপর আসে হচ্ছে আমাদের যকৃৎ, সে কি কি কাজ করে। আমরা মনে রাখবো যে যকৃৎ কিংবা হচ্ছে লিভার, তার 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে যকৃতের ডান খণ্ডের ঠিক নিচে এরকম একটা থলি থাকে, যে থলিটাকে আমরা কি বলি? যে থলিটাকে আমরা বলি হচ্ছে পিত্তথলি কিংবা গল ব্লাডার বলা হয়। আচ্ছা, এই পিত্তথলিতে কি জমা থাকে? নাম শুনে বুঝতে পারছো, পিত্তথলি, তার মানে পিত্ত জমা থাকবে। পিত্তের কালার কি? পিত্ত হচ্ছে আসলে এমন একটা পদার্থ যে জিনিসটা হচ্ছে আসলে গাঢ় সবুজ কালারের। আচ্ছা, এটা থাকার ফলে কি সুবিধা হয়েছে? এই যে পিত্তটা আছে, সেই পিত্তটা একটা নালীর মাধ্যমে হচ্ছে আমাদের অগ্নাশয় নালীর সাথে হচ্ছে মিলিত হবে। সো অগ্নাশয় ধরো হচ্ছে আমাদের এখানে আছে অগ্নাশয়, সে অগ্নাশয় থেকে কি আসতেছে? অগ্নাশয় নালী, আর এখান থেকে আসতেছে পিত্ত নালী, তারা একসাথে মিলিত হবে। মিলিত হওয়ার পর এই যে কমন নালীটা আছে, সেই কমন নালীটা গিয়ে আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে হচ্ছে পড়ে যাবে। সো ক্ষুদ্রান্তের মাঝে আমরা দেখছিলাম নানান রকমের রস আসতেছে। এত রস কই থেকে আসে? এত রস হচ্ছে এই নালীটার মাধ্যমে আসে। যকৃতের নিচে আছে হচ্ছে পিত্তথলি, সেই পিত্তথলি থেকে যায় পিত্ত, আর আমাদের অগ্নাশয় কিংবা প্যানক্রিয়াস, সেখান থেকে আসে হচ্ছে অগ্নাশয় রস। তাহলে অগ্নাশয় রস আর এই যে পিত্ত রস, তারা মিলে গিয়ে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে কিন্তু উন্মুক্ত হয়। আর ক্ষুদ্রান্তের নিজস্ব রস আছে, আন্তরিক রস। যত ধরনের রস আছে সব কিছু ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্তে আসার ফলে হচ্ছে ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারে কিন্তু পরিপাক সংগঠিত হয়। তো আশা করি হচ্ছে তোমরা এই জিনিসটা বুঝে আগাইতেছো। তাহলে এই যে পিত্ত, সেই পিত্তটা তৈরি করতেছে কে? এই পিত্ত কিংবা বাইল, সেটা তৈরি করে হচ্ছে আমাদের যকৃৎ। তাহলে যকৃতের 1 নম্বর কাজ হচ্ছে পিত্ত তৈরি করা। পিত্ত তৈরি করার পর সেই পিত্তটা জমা রাখে সে হচ্ছে পিত্তথলিতে। তাহলে পিত্ত জিনিসটা কোথায় তৈরি হয়? পিত্ত তৈরি হয় হচ্ছে আমাদের যকৃতে। পিত্ত জিনিসটা কোথায় জমা থাকে? জমা থাকে হচ্ছে পিত্তথলিতে। সো এই জিনিসটা হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? এই পিত্তের কাজ কি? পিত্তের কাজ হচ্ছে আমাদের যেই হচ্ছে চর্বি জাতীয় খাবার যেগুলো আমরা খাই, সেই চর্বি জাতীয় খাবারগুলোকে এরকম ছোট ছোট দানায় পরিণত করা, ঠিক আছে? এটা যখন হচ্ছে তোমরা এইচএসতে উঠবা তখন দেখবা যে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইমালসিফিকেশন। তাহলে ইমালসিফিকেশন কিংবা চর্বিকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করা, এটা কার কাজ? এটা হচ্ছে পিত্তের কাজ। সো আশা করি হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার। যকৃতের আরেকটা কাজ কি? যকৃতের আরেকটা কাজ হচ্ছে তোমার দেহের মাঝে ধরো অতিরিক্ত পরিমাণে শর্করা তুমি খেয়ে ফেলছো, অনেক বেশি ভাত খেয়ে ফেলছো। তাহলে এত ভাত তো তোমার আপাতত দরকার নাই। তাহলে অতিরিক্ত যে গ্লুকোজটা আছে, সেই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করবে। কি বললাম? সে হচ্ছে অতিরিক্ত এক্সট্রা যে গ্লুকোজ তুমি খাইছো, সেটাকে সে কিসে রূপান্তরিত করবে? গ্লাইকোজেন আকারে হচ্ছে রূপান্তরিত করে তার ভিতরে সে জমা রাখবে। জমা রাখলে এমনও সময় আসবে যখন তোমার হচ্ছে দেহের মাঝে খাবারের অভাব হবে, বাট তুমি খাইতেছো না, তখন সেই এই অতিরিক্ত গ্লাইকোজেনটাকে আবার হচ্ছে কিসে রূপান্তরিত করবে? গ্লুকোজে রূপান্তরিত করবে। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন যখন হচ্ছে এক্সট্রা থাকবে, তখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, আর যখন শর্টেজ পড়বে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করা, এই কাজগুলো হচ্ছে আমাদের যকৃৎ কিন্তু করে থাকে। যকৃতের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা যে অ্যামিনো অ্যাসিড খাই, সেই অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন জাতীয় যে খাবারগুলো খাই, সেই প্রোটিন জাতীয় খাবার থেকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এরকম কিছু পরিমাণ বজ্র পদার্থ তৈরি করা। তাহলে বজ্র পদার্থ সেগুলো হচ্ছে যকৃতে তৈরি হয়, বাট সেই যকৃতে তৈরি হওয়ার পর সেই বজ্র পদার্থগুলো দেহের মাঝে রক্তে চলে আসে, রক্তের মাধ্যমে বাহিত হয়ে হচ্ছে আমাদের কিডনিতে আসে, কিডনিতে গিয়ে সে হচ্ছে আমাদের মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। সো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, এই জিনিসটা হচ্ছে কোথা থেকে তৈরি হয়? এটা হচ্ছে প্রোটিন থেকে তৈরি হয়। কোন জায়গাতে তৈরি হয়? এটা হচ্ছে আমাদের লিভারে তৈরি হয়। সো আশা করি হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থি থেকে যে 5টা গ্রন্থির কথা তোমাদের বইতে বলা আছে, সেগুলো হচ্ছে একদম ইজিলি হচ্ছে আমি ব্যাখ্যা করতে পারছি। সো এই অংশগুলো হচ্ছে বই থেকে চেষ্টা করবো খুব ভালো করে পড়ে রাখতে, কারণ এখান থেকে মাঝে মধ্যেই হচ্ছে আমাদের এমসিকিউ কিংবা সিকিউতে প্রশ্ন আসে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই ক্লাসে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের পরিপাক সম্পর্কে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।